সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যশোর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর যে সমস্ত শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ আমার এই ক্লাসটি দেখছেন এবং দেখবেন, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সারা দেশের ন্যায় যশোরেও অনলাইন ক্লাস শুরু করেছি। তো আমার ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এবং তোমরা এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে আমার এই ক্লাসটি দেখবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সবসময় মাস্ক পরিধান করবে, বাড়ির বাইরে মাস্ক ছাড়া বাইরে হবে না এবং যদি বাইরে হতে হয় অবশ্যই মাস্ক পরিধান করবে। তো তোমাদের আমি আহ্বান করব তোমরা ক্লাস করার জন্য সার্বিকভাবে প্রস্তুতি নিয়ে খাতা কলম সামনে নিয়ে বসবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ মুক্তার হোসেন, সিনিয়র শিক্ষক বাংলা, ট্যাংরাবাড়ি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মনিরামপুর, যশোর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে আমার 2টা মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার দিয়ে দিছি। যদি তোমরা মনে করো আমার এই ক্লাসের কোনো অংশ তোমরা বুঝতে পারোনি, তো আমার কাছে তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে অথবা আমার ইমেল ঠিকানায় যোগাযোগ করবে। আমি চেষ্টা করব তোমাদেরকে সমাধান করে দেওয়ার জন্য। শুধু আমার ক্লাস না, বাংলাদেশের যে প্রান্ত থেকে যেখান থেকে তোমরা অনলাইনে ক্লাস দেখবে, বাংলা ক্লাসের কোনো সমস্যা থাকলে আমার কাছে কমেন্টস করতে পারো, আমি তোমাদের বোঝাই দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এখন পাঠ পরিস্থিতি দেখি। আমি আজকে তোমাদের সামনে যে পাঠটি নিয়ে আসছি সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র, গদ্য অংশ, নবম দশম শ্রেণীর জন্য, পঞ্চদশ অধ্যায় থেকে নেওয়া হয়েছে। তো আমরা দেখি আমরা আজকে কি পড়তে যাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। আমি এখানে তোমাদের কিছু ছবি দিয়ে দিয়েছি, তোমার ছবিগুলো দেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে দেখো একটা উপরে দেখো, প্রথমে দেখো একটা দোতলা বাড়ি আছে। সে বাড়িটা পুরাতন বাড়ি, অনেক পুরাতন বাড়ি। পাশে আর একটা রুম আছে, দেখো সেটা তালাবদ্ধ অবস্থায় আছে। নিচেই দেখো একটি ছোট বাচ্চা হামাগুড়ি দিয়ে খেলা করছে, পাশে আরও অনেক ছেলেমেয়েরা খেলা করছে। পাশে দেখো একটা ঘরের বারান্দা, সেখানে চেয়ার আছে। তো আমরা এই যে ছবিগুলো তোমাদের দেখালাম, তোমরা কিছু বুঝতে পারছো কিনা? তো আমি তোমাদের আরেকটা ছবি দেখাবো, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। এখানে দেখো একটা ছাপাখানা দেখা যাচ্ছে, পাশে একটা বন্দুক, নিচে একটা পরের ছবিতে কুকুর শুয়ে আছে, পাশে একটা সাপ ফনা ধরে আছে। তো আমরা এখানে কিছু বুঝতে পারছি কিনা, তোমরা বুঝতে পারছো কিনা? আমার মনে হয় তোমরা অবশ্যই কিছু বুঝতে পারছো। তারপর আমরা এখানে তোমাদের একটা ভিডিও দিয়েছি, তোমরা একটু ভিডিওটা লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করো, ভিডিও যদি দেখতে পাও খেয়াল করো। এখানে একটা বাচ্চা, আমি একটু বলে দিই, এক ছোট বাচ্চা সে খেলা করছে, পাশে একটা বোকা সাপ তাকে সবল দিচ্ছে। বাচ্চাটা কি করছে? ওই সাপটাকে ধরতে যাচ্ছে, কারণ সে তো বোঝে না। তো আমরা দেখলাম এখানে, দেখো আমরা যেখানে যা দেখলাম, এখানে আমার একটা প্রশ্ন তোমাদের কাছে করছি, সাপটি শিশুকে কামড়ায় না কেন, কামড় দেয় না কেন? তো আমরা কি বলি, এটা নিয়তির কারণে। নিয়তি মানে ভাগ্যের কারণে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতেই পারছো, তাহলে আমাদের আজকের পাঠ কি হবে? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো, আমাদের আজকের পাঠ হবে নিয়তি। লিখেছে
হুমায়ুন আহমেদ, আমাদের বাংলাদেশের জনপ্রিয় একজন লেখক হুমায়ুন আহমেদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন শিকন ফল দেখব। তো শিকন ফল বলতে আমরা কি বুঝি? এই পাঠ থেকে শিক্ষার্থীরা অর্থাৎ তোমরা এখানে যা শিখতে পারবা, যা অর্জন করতে পারলে, মানে এই পাঠ শেষে তোমরা কি শিখতে পারলে, তোমাদের ভিতরে কি নিতে পারলে, এটা হচ্ছে আমাদের শিকন ফল। তো দেখি আমাদের আজকে শিকন ফলে আমরা কি কি দেখতে পাবো, কি কি আছে। তো আমাদের 1 নম্বর আছে, এখানে লেখক পরিচিতি ও লেখকের সৃষ্টি সম্পর্কে বলতে পারবে, তোমরা জানতে পারবে। 2 নম্বর আছে, গল্পটি শুদ্ধ উচ্চারণে পাঠ করতে পারবে। 3 নম্বর আছে, গল্পে ব্যবহৃত নতুন ও অপরিচিত শব্দের অর্থ বলতে পারবে। 4 নম্বর আছে, গল্পের ভাব অর্থ ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমার এখানে তোমরা কি দেখিছ, যে লেখক পরিচিতি বলতে পারবে, গল্পটি শুদ্ধ উচ্চারণে পাঠ করতে পারবে, গল্পে ব্যবহৃত নতুন ও অপরিচিত শব্দগুলো অর্থ করতে পারবে, এবং এই পাঠের যে ভাব অর্থ, মূল ভাবটা কি, এটাও তোমরা বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আমাদের লেখকের কথা বলছিলাম, কে? হুমায়ুন আহমেদ। আমরা এখন তার পরিচিতিটা দেখে নেব। দেখো, আমাদের লেখকের এক চিত্র আমি এখানে ছবিটা দিয়ে দিছি। এখানে প্রথমে আমার কাছে জন্ম তারিখ, জন্ম তার কোথাও কখন হয়েছে? 1948 সালের 13ই নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন আমাদের এই প্রগতিযশা লেখক। তার পরিচিতি, আমরা তার কীভাবে তার পরিচয়, তার বাবা হচ্ছে ফয়জার রহমান আহমেদ এবং মাতা হচ্ছে আয়শা ফয়েজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেখাপড়া, এই কবির লেখাপড়া কি করছে? 1965 সালে বাংলা বগুড়া জেলা স্কুল থেকে তিনি মাধ্যমিক, 1967 সালে তিনি ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, এবং 1970 ও 1972 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কি করছে? রসায়নে স্নাতক অর্থাৎ সম্মান ডিগ্রি অর্জন করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কর্মজীবন, এই লেখকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা নিয়ে কর্মজীবন শুরু করেন কে? হুমায়ুন আহমেদ। তার খ্যাতি বলছে কি, কথা সাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা হিসাবে তিনি খ্যাতি অর্জন করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার উল্লেখযোগ্য গ্রন্থ যদি আমরা দেখি, তার উপন্যাস হচ্ছে নন্দিত নায়ক, নীল অপরাজিত, তারপর আছে তিলোত্তমা ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই লেখক মৃত্যুবরণ করেন কোলন ক্যান্সার হয়ে 2012 সালের 19 জুলাই মৃত্যুবরণ করেন। আমাদের এই লেখক এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ওই যে বলছিলাম তোমাদের নতুন শব্দগুলো জেনে নেব, অর্থাৎ অজানা যে শব্দগুলো তোমাদের। দেখো এখানে অদ্ভুত, প্রথম শব্দ হচ্ছে অদ্ভুত। আমরা খেয়াল করি, দেখো তোমরা, আমি ছবিও দিয়ে দিয়েছি তোমাদের বোঝার জন্য। তো অসাধারণ, এখানে চাঁদের বিজয় করছিল, চাঁদ জয় করেছিল, চাঁদের দেশে গেছিল মানুষ, সেইটা দিয়ে দিয়েছে। অসাধারণ, অদ্ভুত কথার মধ্যে হচ্ছে অসাধারণ। 2 নম্বরে দেখো মহানন্দ, মানে কি? মানে আনন্দ শেষ সীমা, মানে গভীর আনন্দ, অনেক আনন্দ, এটাকে আমরা বলি মহানন্দ। চাতাল, কি বলছে? আমাদের যখন উঠান সান বাঁধানো থাকে, যেখানে ধান তল ইয়ে করে শুকানো হয়, সেটাকে আমরা চাতাল বলি। তক্কক কি? এক প্রকার বিষাক্ত সাপ, বিষধর সাপ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন একটা আদর্শ পাঠ করব। আমি তোমাদের শিকন ফলে বলেছিলাম যে আমরা সঠিকভাবে আদর্শ রূপে এটা আমরা গল্পটি পড়তে পারবো। আদর্শ পাঠটি হচ্ছে সেই পাঠ, আমি তোমাদের একটু আদর্শ পাঠ সম্পর্কে একটু বলি, তাহলে তোমাদের ধারণা পাবে। আদর্শ পাঠ সেই পাঠটা যে একটা পাঠ, একটা পড়া, একটা অধ্যায় আমরা কিভাবে পড়ব, অর্থাৎ সেখানে তার দাড়ি, কমা, সেমিকোলন, শব্দ অর্থ, শব্দ চয়ন, এগুলো সব আমরা সঠিকভাবে উচ্চারণ করে আমাদের কিভাবে পড়বো, এটা হচ্ছে আদর্শ পাঠ। তো আমি একটা আদর্শ পাঠ এখানে তোমার দিয়েছি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো, আমি পড়িয়ে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে। একদিন কাঁপুনি দিয়ে আমার এলো জ্বর, বাবা মা দুজনেই মুখ শুকিয়ে গেল, লক্ষণ ভালো নয়, নিশ্চয়ই ম্যালেরিয়া। সেই সময় এই অঞ্চলে ম্যালেরিয়া
কুখ্যাত ছিল। একবার কাউকে ধরলে তার জীবনী শক্তি পুরোপুরি নিঃশেষ করে দিত। ম্যালেরিয়া মৃত্যু ছিল নৈমিত্তিক ব্যাপার। আমরা প্রতিষেধক হিসাবে বায়োকেমিক ঔষধ ছাড়াও প্রতি রবিবারে 5 গ্রেন করে কুইনাইন খাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে তোমরা সঠিক শব্দ উচ্চারণে সঠিক বাক্য ব্যবহারে আমরা পাঠ করব। তো আমি তোমাদের এখানে একটু বোঝার জন্য সরব পাঠ দিয়েছি। আর সরব পাঠটা কী সম্পর্কে একটু বলবো বলে সরবটা পাঠটা দিয়েছি। সরব পাঠ হচ্ছে সেই পাঠ যে পাঠ শিক্ষার্থীর কাছে শিক্ষকের কাছে আদর্শ পাঠ শোনার পরে শিক্ষার্থী ওইভাবে পড়তে পারছে কি পারছে না, সরবে অর্থাৎ জোরে জোরে পড়ে শিক্ষককে শোনাবে, সেটা হচ্ছে সরব পাঠ। অর্থাৎ শিক্ষক শুনবে তার পড়া সেইভাবে হচ্ছে কিনা। তো আমি এখানে একটু সরব পাঠ দিয়েছি, তো আমি তোমাদের একটু পড়ে শুনে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে এটা শোনো। মন্দিরের বন্ধ দরজার ফাঁক দিয়ে প্রকাণ্ড একটা কেউটে সাপ বের হয়ে আসছে। মাটি ছুঁয়ে ছুঁয়ে আসে, ফনা তুলে এদিক ওদিক দেখছে, আবার মাটি ছুঁয়ে ছুঁয়ে আসছে, আবার ফনা তোলে। আমরা 3 ভাই বোন ছিটকে সরে গেলাম। শাহিন একা বসে রইল। সাপ দেখে তার আনন্দের সীমা নেই। সে চেষ্টা করছে সাপটিকে দিকে এগিয়ে যেতে, আর তখনই বেঙ্গল টাইগার ঝাঁপিয়ে পড়ল সাপটির উপর। এক সময় শুধু দেখলাম কুকুরটা সাপের ফনা ছিঁড়ে ফেলেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা শুনেছ পড়াটা, এমনিভাবে তোমরা পড়বে সঠিক উচ্চারণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এখন একটু পাঠ বিশ্লেষণে যাই। আমাদের এই গল্পটার আমি কিছু বিশ্লেষণ করে তোমাদের দিচ্ছি, তোমরা দেখো, এবং কিছু ছবি দিয়েছি। ছবির সাথে পাঠের কিছু মিল আছে, তোমরা একটু মনোযোগ সহকারে শুনলেই বুঝতে পারবে, তাহলে তোমাদের পড়া সার্থক হবে। দেখো ছবি আগে খেয়াল করো, আমি ছবিটা তোমাদের দিয়ে দিয়েছি, ছবি খেয়াল করো। আমরা এখন লেখাটা কি লেখা আছে এখানে দেখো। আচ্ছা, আমরা শৈশবে অদ্ভুত স্বপ্নময় কিছুগুলো, আমার শৈশবের অদ্ভুত স্বপ্নময় কিছুদিন কেটেছে জগদ্দলের দিন আনন্দময় হওয়ার অনেকগুলো কারণ। প্রধান কারণ আছে স্কুলের যন্ত্রণা থেকে মুক্তি। সেখানে কোনো স্কুল নেই, কাজেই পড়াশোনার যন্ত্রণা নেই, মুক্তির মহানন্দ। দেখো ছবির সাথে তোমাদের লেখার মিল আছে। তারপরে দেখো এখানে দেখো সেই দোতলা ঘর আছে, পুরাতন জরাজীর্ণ দোতলা ঘর, আবার তালাবদ্ধ করা ঘর রয়েছে অনেকগুলা। তাহলে এখানে আছে কি, মহারাজার বিশাল এক প্রাচীন বাড়ির একতলায় আমাদের থাকার ব্যবস্থা। দোতলাটা তালাবদ্ধ, শুধু দোতলা নয়, কয়েকটা ঘর ছাড়া বাকি সব তালাবদ্ধ। কারণ মহারাজা জিনিসপত্র কিছুই নিয়ে যাননি, ওই সব ঘরে তার জিনিসপত্র রাখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরও খেয়াল করি, জগদ্দলের জঙ্গলের ভিতর বাড়ি, সেই বাড়িতে ইলেকট্রিসিটির ব্যবস্থা করার জন্য তার ছিল নিজস্ব জেনারেটর। দাওয়াতের জন্য ছেপে পাঠানোর জন্য তিনি মিনি সাইজের একটা ছাপাখানা ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও খেয়াল করি, প্রতিদিনই বাবা কাঁধে গুলি ভরা বন্দুক নিয়ে বলতেন চলো বনে বেড়াতে যাই। কাঁধে বন্দুক নেওয়ার কারণ হচ্ছে প্রায় বাঘ বের হয়, বিশেষ করে চিতাবাঘ। আর একটু দেখি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একদিন কাঁপুনি দিয়ে আমার জ্বর এলো, বাবা মা দুজনেই মুখ শুকিয়ে গেল, লক্ষণ ভালো নয়, নিশ্চয়ই ম্যালেরিয়া। সেই সময় এই অঞ্চলে ম্যালেরিয়ার কুখ্যাত ছিল। একবার কাউকে ধরলে তার জীবনী শক্তি পুরোপুরি নিঃশেষ করে দিত। ম্যালেরিয়ার মৃত্যু ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। আমরা প্রতিষেধক হিসাবে বায়োকেমিক ওষুধ ছাড়াও প্রতি রবিবারে 5 গ্রেন করে কুইনাইন খাচ্ছি। দেখো ছবির সাথে তোমাদের লেখার মিল বোঝার জন্য, যখন জ্বর আসে তখন কি প্রচণ্ড শীত না লাগে। জ্বর যখন বাড়তে থাকে তখন চোখের সামনে প্রতিটি জিনিস আকৃতি ছোট হতে থাকে, দেখতে বড় অদ্ভুত লাগে। একসময় নিজেকে বিশাল দৈত্যের মতো মনে হয়। কি আশ্চর্য অনুভূতি! প্রতিদিন ভোরে 3 ভাই বোন রাজবাড়ির মন্দিরে চাতালে বসে রোদ গায়ে মাখি। এমন সময় আমাদের সঙ্গে সঙ্গ দেয় মহারাজার কুকুর, রয়্যাল বেঙ্গল টাইগার।
মা তাকে দুবেলা খাবার দেন। মাটিতে খাবার ঢেলে দিলে সে খায় না, থালায় ভোগ করে দিতে হয়। শুধু তাই নয়, খাবার দেওয়ার পর তাকে মুখে বলতে হয় খাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার কাঁপুনি দিয়ে জ্বর আসছে, আমি কম্বল গায়ে দিয়ে মন্দিরে চাতালে বসে আছি। আমার সঙ্গে সেপু ও ইকবল। মা এসে আমাদের মাঝখানে শাহিন হচ্ছে আমার ছোট ভাই, লেখকের ছোট ভাই, বসিয়ে দিয়ে গেলেন। আমাদের দায়িত্ব হচ্ছে তার দিকে নজর রাখা, সেজন্য হামাগুড়ি দিয়ে চাতাল থেকে পড়ে না যায়। মন্দিরের বন্ধ দরজার ফাঁক দিয়ে প্রকাণ্ড এক কেউটে সাপ বের হয়ে আসছে। মাটি ছুঁয়ে ছুঁয়ে আসে, ফনা তুলে এদিক ওদিক দেখছে, আবার মাটি ছুঁয়ে ছুঁয়ে আসছে, আবার ফনা তোলে। আমরা 3 ভাই বোন ছিটকে সরে গেলাম। শাহিন একা বসে রইল। সাপ দেখে তার আনন্দের সীমা নেই। সে চেষ্টা করছে সাপটির দিকে এগিয়ে যেতে, আর তখনই বেঙ্গল টাইগার ঝাঁপিয়ে পড়ল সাপটির উপর। একসময় শুধু দেখলাম কুকুরটা সাপের ফনা ছিঁড়ে ফেলেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এতক্ষণ তোমাদের এই গল্পের মেন অংশ অর্থাৎ গুরুত্বপূর্ণ অংশগুলো আমি তোমাদের বোঝাতে চেষ্টা করেছি এবং সাথে ছবি দিয়ে দেখিয়েছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো। তো আমরা একটু খেয়াল করি। এখন আমি তোমাদের নিয়তি গল্পের যে ভাব অর্থ, অর্থাৎ এই গল্পের যে ভাব, সেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা অবশ্যই শুনবে। বাংলাদেশের নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মৃতিচারণমূলক গ্রন্থ আমার ছেলেবেলা থেকে নিয়তি নামক গল্পটি সংকলিত হয়েছে। লেখকের ছোটবেলায় বাবার চাকরি সূত্রে জগদ্দলের একটি পরিত্যক্ত জমিদার বাড়িতে অবস্থানকালীন স্মৃতি এবং তার অনুভূতি অত্যন্ত হৃদয়গ্রাহী করে এখানে বর্ণনা করা হয়েছে। জমিদার বাড়ির কুকুরটি লেখকের ছোট ভাইকে কেউটে সাপের ছোবল থেকে রক্ষা করে। সাপটিকে মেরে ফেললেও কুকুরটিও সাপের কামড় খায়। সাপের কামড়ে বিষক্রিয়ায় আক্রান্ত কুকুরটির পরবর্তী যন্ত্রণা সহ্য করতে না পেরে তার বাবা কুকুরটিকে গুলি করে মেরে ফেলেন। কুকুরের এই নিয়তি তার বালক চিত্তে বেদনার সঞ্চার করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমরা গল্পের ভাব অর্থ শুনে বুঝতেই পারিছো যে লেখক তার বাবার সাথে চাকরি সূত্রে জগদ্দলে যায়। সেখানে একটা পরিত্যক্ত বাড়িতে থাকার ব্যবস্থায়, সেই থাকাকালীন অবস্থায় সেখানে কি বলছে, একটা যে ঘটনা ঘটে গেছে তারই ফলশ্রুতিতে এই কুকুরকে তার বাবা মেরে ফেলালো। যে কুকুরটা তার সন্তানকে রক্ষা করেছে সেই কুকুরকে মেরে ফেলে। এই লেখক তখন এই ছোটবেলায় তার এই ঘটনা দেখে তার চিত্তে অর্থাৎ তার হৃদয়ে, তার মনে ব্যথা সঞ্চার করে এবং সে এইটাই তার নিয়তির কথা উল্লেখ করেছেন। কুকুরটার নিয়তি এটা ছিল, এটাই লেখক বলতে চেয়েছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন তোমাদের ছোট ছোট কিছু প্রশ্ন করে মূল্যায়ন করতে চাই। তোমাদের আগেই বলছিলাম তোমরা খাতা কলম নিয়ে অবশ্যই বসবে। তো খাতা কলম নিয়ে বসলে তোমরা এখন সেই প্রশ্নগুলোর উত্তর লিখবে। আমরা যখন পরবর্তীতে স্কুল খোলা হবে তখন তোমাদের এই মূল্যায়নের প্রশ্নগুলো তোমাদেরকে দেখবো, সাথে সাথে বাড়ির কাজে দেখবো। শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রথম প্রশ্ন আছে, তোমরা যদি মনোযোগ সহকারে গল্পটি শুনে থাকো, পড়াটি দেখে থাকো, ক্লাসটি করে থাকো, তাহলে অবশ্যই এই প্রশ্ন, ছোটো ছোটো প্রশ্নগুলো উত্তর তোমরা দিতে পারবে। লেখক কিছুদিন কোথায় ছিলেন? প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন আছে, লেখকেরা কয় ভাই বোন? 3 নম্বর প্রশ্ন আছে, দোতলা তালাবদ্ধ তালাবদ্ধ থাকার কারণ ছিল কি? দোতলা ঘরগুলো তালাবদ্ধ থাকার কারণ কি ছিল? মহারাজার রুচি দেখে মুগ্ধ হতে হয় কেন? মহারাজার যে রুচি ছিল তা দেখে মুগ্ধ হতে হয় কেন? 5 নম্বর প্রশ্ন, বন্দুক নেওয়ার কারণ কি ছিল? বনে যখন তারা লেখক যখন যেতেন তখন তার বন্দুক নেওয়ার কারণ কি ছিল? ম্যালেরিয়ার প্রতিষেধক কি ছিল? এই আমাদের ছিল মূল্যায়নের প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন তোমাদের বাড়ির কাজ দিব। বাড়ির কাজ হচ্ছে এমন একটি কাজ যা তোমরা বাড়িতে বসে করবে। অর্থাৎ এই গল্প পড়ার পরে তোমরা যদি এই গল্পটা ভালো করে পড়ো তাহলে অবশ্যই তোমরা বাড়ির কাজ করবে। আর এই বাড়ির কাজ তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন স্কুল খোলা হবে তখন তোমাদের বাড়ির কাজ তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করা হবে এবং নেওয়া হবে। তোমরা যদি বাড়ির কাজ না করো তাহলে তোমাদের
বাড়ির কাজের উপর ভিত্তি করে তোমাদেরকে মূল্যায়ন করা হবে। তো আমাদের আজকের বাড়ির কাজ আছে নিয়তি গল্পে কুকুরটির মতো অন্য পশুর কোনো কোনো কর্মকাণ্ড তোমার জানা যদি থাকে তো বাড়ি থেকে লিখে নেবে। অর্থাৎ আমাদের আজকের এই যে নিয়তি গল্পের যে কুকুর, এই কুকুরের মতন এরকম ভালো গল্প যদি তোমার জানা থাকে, তুমি কোনো জায়গায় দেখেছ কোনো কর্মকাণ্ড ঘটেছে, তখন তুমি সেটা বাড়ি থেকে লিখে আনবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা আর কথা না বাড়াইয়ে আমাদের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। আমি সর্বশেষ তোমাদের একটি কথা বলবো যে তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বর্তমান বাংলাদেশ সরকার আমাদের জন্য মাস্ক পরিধান বাধ্যতামূলক করেছে। তোমরা এই মাস্ক পরিধান করবে, কারণ এই মাস্ক পরিধান না করলে আমাদের এই করোনার যে ভাইরাস, এই ভাইরাস আমাদের সংক্রমিত হতে পারে আমাদের পরিবারে। সুতরাং তোমরা মাস্ক পরিধান করবে, তুমি সুরক্ষিত থাকবে, পরিবারকে সুরক্ষিত থাকবে, বাংলাদেশকে সুরক্ষিত রাখবে। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।